বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি এমএম কলেজ যশোর এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে রয়েছি আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণীতে অধ্যয়নরত, তাদের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, যেটা দ্বিতীয় পত্রের আরো কয়েকটি অনলাইন লেকচার সম্পন্ন করেছি। তোমাদের সাথে বাকি অংশ নিয়ে কথা বলি। দেখো আমরা কোন পর্যায়ে ছিলাম? হিসাব, সমাধান, উদাহরণ, পাঠ উত্তর, মূল্যায়ন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি। তাহলে আমরা সরাসরি চলে যাই অঙ্কে। দেখো এখানে একটি অঙ্ক উদাহরণ দেয়া আছে। বাবু, কাজল ও লতা একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তোমরা জানো যে যে কোনো অংশীদারি ব্যবসায় হতে গেলে তাতে অবশ্যই 2 জন অংশীদার থাকতে হবে মিনিমাম। এখানে দেখো 3 জন অংশীদার কারবার পরিচালনা করে বা অংশীদারি ব্যবসায় পরিচালনা করে। তারা 3 জন অংশীদার, বাবু, কাজল, লতা। তারা দেখো 3:2:1 অর্থাৎ 3:2:1 অনুপাতে লাভের অংশ বন্টন করে নেয়। 3 জনের অনুপাত দেয়া আছে লাভ বন্টনের বা মুনাফার। 2012 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল, অর্থাৎ 2012 সালের 1 জানুয়ারিতে যখন তারা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করে তখন তাদের মূলধন ছিল 30,000 টাকা, 20,000 টাকা এবং 10,000 টাকা। অর্থাৎ বাবুর 30,000, কাজলের 20,000 এবং লতার 10,000 টাকা। বাবু ও কাজল লতাকে এই মর্মে নিশ্চয়তা দেয় যে, দেখো এখানে একটা নতুন বিষয় তোমাদের আসলো, বাবু ও কাজল। আগে যে কয়টি উদাহরণ তোমাদের দেখিয়েছি তাতে এই বিষয়টি ছিল না। দেখো এখানে অঙ্কের আগেও কিন্তু লেখা আছে, দেখো নিশ্চয়তা বা প্রত্যাভূতি সংক্রান্ত। অর্থাৎ বাবু ও কাজল লতাকে এই মর্মে নিশ্চয়তা দেয় যে তার বাৎসরিক লাভের অংশ 8,000 টাকার কম হবে না। যে 3 জন অংশীদার আছে তার মধ্যে 2 জন অংশীদার মিলে আরেকজন অংশীদারকে, থার্ড যে অংশীদার লতা, তাকে নিশ্চয়তা দিল যে বাৎসরিক লাভের অংশ তার 8,000 টাকার কম হবে না। যদি কম হয় তাহলে কে দিবে? এই বাবু ও কাজল। দেখো তারপরে 1/7/2012 তারিখে অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে বাবু কারবারে 15,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে। কত টাকা? 15,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে। এখানে কিন্তু ঋণের সুদের পার্সেন্টেজ বলা নাই। তোমরা জানো যে বাংলাদেশে যে বিদ্যমান অংশীদারি আইনে অবশ্যই যদি কোনো অংশীদার ঋণ নিয়ে আসে তাহলে তাকে অবশ্যই ঋণের সুদ দিতে হবে। কত পার্সেন্ট তোমরা নিশ্চয়ই জানো। কত পার্সেন্ট বলো দেখি, কারণ আমরা এই বিষয়গুলো আরো আগেও দেখেছি। ঋণের উপর 6% সুদ দিতে হবে। তারপরে দেখো সম্ভাব্য মুনাফার আশায় বাবু মাসের 1ম তারিখে এবং কাজল ও লতা শেষ তারিখে প্রত্যেকে 500 টাকা করে উত্তোলন করছে। অর্থাৎ প্রত্যেক মাসের শুরুতে মাসের 1ম তারিখে অর্থাৎ ধরো 1 তারিখে বাবু 500 টাকা করে উত্তোলন করছে এবং কাজল ও লতা শেষ তারিখে অর্থাৎ ধরো 30 তারিখ যদি তুমি হিসাব শেষ ধরো, প্রতি মাসের শেষ ধরো, তাহলে সেই দিন 500 টাকা করে উত্তোলন করেছে। মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। অর্থাৎ মূলধন ও উত্তোলনের সুদের পার্সেন্টেজ তোমার বলাই আছে 10%। তারপরে দেখো উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে এই যে যে বিষয়গুলো এখন আমরা আলোচনা করলাম বা বললাম, তার সেই বিষয়গুলো সমন্বয় সাধনের পূর্বে 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট লাভের পরিমাণ ছিল কত? 35,575 টাকা। অর্থাৎ লাভ লোকসান হিসাব থেকে কত টাকা পাওয়া গেছে? নিট লাভ 35,575 টাকা উপনীত হয়। এখন তোমাকে করতে বলা হলো লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো আর অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। আচ্ছা, তাহলে আমরা সমাধানের দিকে এগোই। দেখো
আমরা প্রথমেই করি লাভ লোকসান বন্টন হিসাব। তাহলে এটা কার লাভ লোকসান বন্টন হিসাব? যেহেতু কোম্পানির নাম কিছু বলা নাই, তাহলে অংশীদারদের নাম অনুসারে আমরা নাম দিতে পারি। বাবু, কাজল ও লতার লাভ লোকসান বন্টন হিসাব কত সালের? 2012 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তাহলে দেখো, লাভ লোকসান বন্টন হিসাবের তোমরা জানো যে দুইটি দিক থাকে, একটি ডেবিট দিক এবং ক্রেডিট দিক, অপরটি ক্রেডিট দিকে সর্বপ্রথমে কি নিয়ে আসতে হয়? লাভ লোকসান এর যেই তুমি লাভ লোকসান হিসাব যেটা প্রস্তুত করেছো সেখান থেকে নিট লাভ, নিট লাভের কথা বলাই আছে যে তোমার 35,575 টাকা। এটি আমরা কি হিসাব থেকে পেয়েছি? লাভ ক্ষতি হিসাব বা লাভ লোকসান হিসাব থেকে। তাহলে সর্বপ্রথম আমরা লিখব যেখান থেকে পেয়েছি সেই হিসাবের নাম। তাহলে লাভ লোকসান হিসাব বা লাভ ক্ষতি হিসাব। ব্র্যাকেটে লিখে দিলাম নিট লাভ স্থানান্তরিত, অর্থাৎ নিট লাভ স্থানান্তরিত এখানে হলো কোথা থেকে? লাভ ক্ষতি হিসাব থেকে। কত টাকা? 35,575 টাকা। এবার আমরা আসি ডেবিট দিকে। ডেবিট দিকে বলা আছে তোমার যে এই যাবতীয় খরচগুলো, ব্যবসায়ের যে খরচ অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের যে খরচ, সেই খরচগুলো আসবে ব্যবসায়ের এই লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে। অর্থাৎ অংশীদারদের আয় কিন্তু ব্যবসায়ের অংশীদারি, তোমরা জানো যে অংশীদার এবং অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা দুইটি কিন্তু সত্তা। অর্থাৎ এই যে মূলধনের সুদ কিন্তু অংশীদারদের আয়, কিন্তু অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের আবার ব্যয়। তাহলে আমরা ডেবিট দিকে শুরু করলাম। অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখে দিলাম মূলধনের সুদ। আমরা এখন মূলধনের সুদ ক্যালকুলেশনটা দেখে আসি। দেখো, সর্বপ্রথম মূলধনের সুদ নির্ণয় করব আমরা। বাবুর কত টাকা? 30,000 টাকা। দেখো তোমরা অঙ্কের শুরুতেই কিন্তু দেয়া ছিল যে মূলধন 1 জানুয়ারি 2012 এই যে তাদের মূলধন ছিল 30,000 টাকা, 20,000 টাকা এবং 10,000 টাকা। আর মূলধনের উত্তোলনের সুদ বলা আছে 10%। তাহলে দেখো আমরা সুদ ক্যালকুলেশন করি। বাবুর 30,000 টাকার 10%, কাজলের 20,000 টাকার 10%, লতার 10,000 টাকার 10%। তাহলে দেখো 30,000 টাকার 10% নিশ্চয়ই তোমরা করলেও এই 3,000 টাকায় আসবে, ক্যালকুলেটরে করবা। তারপর দেখো 20,000 টাকার 10% 2,000 টাকা, লতার 10,000 টাকার 10% 1,000 টাকা। তাহলে আমরা এর পোস্টিং এখন দিই। এই যে লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। আমরা কেন অংশীদারদের মূলধন হিসাব লিখলাম? এখানে অংশীদারদের মূলধন হিসাবে আবার এটি স্থানান্তরিত হবে, এজন্য আমরা অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটে আবার লিখে দিচ্ছি মূলধনের সুদ। তাহলে দেখো বাবুর কত টাকা? 3,000 টাকা, কাজল 2,000, লতার 1,000 যোগ করে 6,000 টাকা আমরা টাকার ঘরে বসালাম। অর্থাৎ এই যে ডেবিট দিকে যে বিবরণ টাকা, ক্রেডিট দিকেও বিবরণ টাকা থাকে। এখন আমরা টাকার ঘরে 6,000 টাকা বসালাম, এটা মূলধনের সুদ। তাহলে আমরা এই যে এই অঙ্কটি করছি এখন লাভ লোকসান বন্টন হিসাব আর অংশীদারদের মূলধন হিসাব, আমরা কোন সিস্টেমে আসি বলো? মূলধন সংরক্ষণের যে দুইটি পদ্ধতি, অংশীদারি ব্যবসায়ে মূলধন সংরক্ষণের যে দুইটি পদ্ধতি, তার মধ্যে আমরা কোন পদ্ধতিতে আসি? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। কারণ পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা দুইটি হিসাব প্রস্তুত করে, অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাব প্রত্যেকটিতেই থাকে, পরিবর্তনশীল হোক আর স্থায়ী হোক। আর তোমার যদি তুমি স্থায়ী মূলধন পদ্ধতিতে করো তাহলে একটি অতিরিক্ত হিসাব খুলতে হয়, সেটি অংশীদারদের চলতি হিসাব। কিন্তু আমরা এখানে অংশীদারদের মূলধন হিসাবের মাধ্যমে যাবতীয় লেনদেনগুলো সম্পন্ন করছি, এজন্য এই হিসাবটি হলো কোন সিস্টেমের? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তাহলে দেখো এর পরের ওয়ার্কিং গণনা। দেখো উত্তোলনের পরিমাণ অঙ্কে বলা আছে কি? দেখো সম্ভাব্য মুনাফার আশায় বাবু মাসের প্রথম তারিখে এবং কাজল ও লতা শেষ তারিখে প্রত্যেকে 500 টাকা করে উত্তোলন করেছে। অর্থাৎ প্রতি মাসের শেষে 500 টাকা এবং প্রতি মাসের প্রথমে 500 টাকা উত্তোলন করেছে। তাহলে দেখো সবার কিন্তু উত্তোলনের পরিমাণ মাসের শেষে উত্তোলন করুক আর এই মাসের প্রথমে উত্তোলন করুক,
উত্তোলনের পরিমাণ কিন্তু একই, 500 গুণ 12, 6,000 টাকা। অর্থাৎ বাবুর 6,000, কাজলের 6,000, লতার 6,000 টাকা। এখন উত্তোলনের সুদ ক্যালকুলেশনে একটু ভিন্নতা আছে, কারণ বাবুর 6,000 টাকার 10%, 6,000 গুণ 10 ভাগ 100, যেহেতু 10% সুদের হার বলা আছে, গুণ তোমাকে এখন বলা হলো যে বাবু মাসের, দেখো এখানে একটু খেয়াল করো, বাবু মাসের প্রথম তারিখে এবং কাজল ও লতা শেষ তারিখে, তাহলে মাসের প্রথমে যদি উত্তোলন করে সেই ক্ষেত্রে আমরা কত মাসের সুদ ধার্য করব, এটিও কিন্তু তোমাদের সাথে আগে আলোচনা করেছি। দেখো 6.5 মাসের, গুণ 6.5 ভাগ 12। যদি মাসের প্রথমে উত্তোলন করে তাহলে কত দিয়ে গুণ করব, কত মাসের সুদ ধার্য করব, 6.5 মাসের, 6.5। দেখো 6.5 ভাগ 12 সমান সমান 325 টাকা আসলো। আর কাজলের দেখো সেম 6,000 টাকা উত্তোলন করেছে, গুণ 10 ভাগ 100 অর্থাৎ 10%, গুণ যেহেতু মাসের শেষে, প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করছে, এজন্য গুণ করব 5.5 দিয়ে, অর্থাৎ 5.5 মাসের সুদ ধার্য করব ভাগ 12, কারণ 12 মাসে 1 বছর তোমরা জানো। তাহলে আর যদি এই বাবু উত্তোলন করেছে মাসের শুরুতে, কাজল উত্তোলন করেছে মাসের শেষে, কিন্তু কেউ যদি মাসের মাঝামাঝি উত্তোলন করতো তাহলে গুণ 6 ভাগ 12 হতো, অর্থাৎ 6 মাসের সুদ ধার্য করতাম। তাহলে দেখো যে প্রথমে উত্তোলন করলে 6.5 মাসের, শেষে উত্তোলন করলে 5.5 মাসের, আর যদি মাঝামাঝি উত্তোলন করে মাসের তাহলে 6 মাসের সুদ ক্যালকুলেশন করতাম। এখন যেহেতু কাজল ও লতা দুইজনই তোমার মাসের শেষে উত্তোলন করে, এজন্য 5.5 মাস করে সুদ ধার্য করতে হবে। 5.5 ভাগ 12 সমান সমান 275 টাকা। লতারও সেম সিস্টেম, 6,000 গুণ 10 ভাগ 100 গুণ মাসের শেষে উত্তোলন করার কারণে গুণ 5.5 ভাগ 12 সমান সমান 275 টাকা। তাহলে উত্তোলনের সুদ 325, 275, 275। তোমরা জানো যে উত্তোলনের সুদ কারবার প্রতিষ্ঠানের আয় অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানের আয় আর অংশীদারদের ব্যয়। তাহলে আমরা এখন কি হিসাব প্রস্তুত করছি, লাভ লোকসান বন্টন হিসাব। লাভ লোকসান বন্টন হিসাবে উত্তোলনের সুদ কোন দিকে যায়, ক্রেডিট দিকে। এটা কোথায় যাবে, অংশীদারদের মূলধন হিসাবে। এজন্য আমরা অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটে লিখলাম উত্তোলনের সুদ। বাবুর 325, কাজল 275, লতা 275, মোট যোগ করলে 875 টাকা হলো। এবার আর একটি বিষয় বাকি আছে, দেখো আগেই তোমাদের বললাম যে যদি কোনো অংশীদার ঋণ নিয়ে আসে তাহলে অবশ্যই, যদি ঋণের সুদের পার্সেন্টেজ কিংবা পরিমাণ না থাকলেও তোমাকে অবশ্যই সুদ দিতে হবে। অংশীদারি কারবার প্রতিষ্ঠানকে অবশ্যই সুদ দিতে হবে যে অংশীদার ঋণ নিয়ে আসলো তাকে। এখন দেখো এখানে বাবু 15,000 টাকা ঋণ নিয়ে আসলো কত তারিখে, 1/7/2012, অর্থাৎ 1 জুলাই 2012-তে যখন কারবারে ঋণ নিয়ে আসলো 15,000 টাকা, তাহলে অবশ্যই 6 মাসের সুদ সে পাওনা কারবারে ঋণের সুদ। তাহলে আমরা ঋণের সুদ ক্যালকুলেশন করি, 15,000 গুণ কত পার্সেন্ট, এখানে সুদের পার্সেন্টেজ বলা নাই, কিন্তু তোমরা জানো যে বাংলাদেশে বিদ্যমান অংশীদারি যে আইন 1932 সালের, সেখানে অবশ্যই পার্সেন্টেজ বলা আছে 6%, গুণ 6 ভাগ 100 গুণ 6 ভাগ 12, অর্থাৎ আমি কত মাসের সুদ ধার্য করলাম, 6 মাসের। ক্যালকুলেশন করলে দেখো এই টাকাটি আসবে 450 টাকা, অর্থাৎ 15,000 গুণ 6 ভাগ 100 আবার গুণ 6 ভাগ 12, 6 মাসের সুদ ধার্য করলাম 450 টাকা। তাহলে বাবুর ঋণ হিসাবে, এটি আমরা ঋণ হিসাবে দেখাতে পারি, ঋণ হিসাব আলাদা প্রস্তুত করে ঋণের সুদটি ঋণ হিসাবে অন্তর্ভুক্ত করা যায়, আবার মূলধন হিসাবেও স্থানান্তর করা যায়। এখানে আমরা ঋণ হিসাবে স্থানান্তর করলাম। তাহলে বাবুর ঋণ হিসাব ব্র্যাকেটে ঋণের সুদ 450 টাকা। তাহলে দেখো এখন ক্রেডিট সাইড যোগ করো, 35,575 যোগ 875 যোগ করলে দেখো 36,450 টাকা আসলো। এই 36,450 টাকা ডেবিট দিকে নিয়ে আসলাম, যোগফল মাইনাস করলে থাকে, দেখো এখান থেকে মাইনাস করো 6,000, মাইনাস করো 450, থাকে 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা বন্টনযোগ্য মুনাফা। এখন আমরা দেখি অঙ্কে একটি কথা বলা ছিল,
বাবু ও কাজল লতাকে এই মর্মে নিশ্চয়তা দেয় যে তার বাৎসরিক লাভের অংশ 8,000 টাকার কম হবে না, অর্থাৎ অবশ্যই লতার লাভের অংশ 8,000 টাকা হতে হবে। এখন দেখি আমরা 30,000 টাকার কত অংশ লতা পায়, কত পরিমাণ আসে দেখো। বন্টনযোগ্য মুনাফা কত? 30,000 টাকা। মুনাফার বন্টন অনুপাত কত? বলায় আছে বাবু ইস্টু কাজল ইস্টু লতার 3:2:1 অনুপাত, অর্থাৎ এটি তোমাকে ইনফরমেশন দেয়াই আছে 3:2:1 অনুপাতে। এখন দেখো বাবু কত পাবে, তাহলে বন্টনযোগ্য মুনাফা 30,000, 30,000 গুণ 3, বাবুর অনুপাত কত? এই যে বাবুর 3, আর ভাগ এই যে 3টা যোগফল 3 যোগ 2 যোগ 1, তাহলে 6। দেখো 30,000 গুণ 3 ভাগ 6 সমান সমান 15,000 টাকা আসলো। এবার আমরা সেকেন্ড করি কাজলের। 30,000 গুণ এর অনুপাত কত? 2 ভাগ 6, অর্থাৎ যোগফল দিয়ে ভাগ হবে এই তিনটির 3 যোগ 2 যোগ 1, তাহলে আসলো কাজলের 10,000 টাকা। সেম সিস্টেমের লতার 30,000 গুণ 1, এই যে লতার অনুপাত হলো 1 ভাগ 6 সমান সমান 5,000 টাকা। কিন্তু লতাকে বাবু ও কাজল নিশ্চয়তা দিয়েছে যে তোমার প্রফিট বা মুনাফা বা লাভের অংশ 8,000 টাকার কম হবে না, কিন্তু এর আসছে কত দেখো, সিস্টেমেটিক ভাবে এর অনুপাতে 5,000 টাকা আসছে। কিন্তু লতার সাথে চুক্তি ছিল যে একে অবশ্যই 8,000 টাকা মুনাফা দিতে হবে। তাহলে ঘাটতি আছে কত লতার? 5,000 টাকা। সে চুক্তি অনুযায়ী পাচ্ছে, অর্থাৎ তার এই যে রেশিও পার্সেন্টেজ অনুপাত, এই অনুযায়ী সে 5,000 টাকা প্রাপ্য হচ্ছে, কিন্তু সে মূলত পাওয়ার কথা 8,000 টাকা। তাহলে আর কত টাকার ঘাটতি থাকলো? 3,000 টাকার ঘাটতি থাকলো। এখানে অবশ্যই লতার প্রফিটের অংশ হবে 8,000 টাকা, যেটি তোমার এই যে অনুপাত থেকে পেল 5,000 আর যোগ বাবু ও কাজলের নিকট থেকে প্রাপ্ত নিশ্চয়তা হতে প্রাপ্ত, অর্থাৎ তারা দুইজন মিলে নিশ্চয়তা দিছিল যে এ অবশ্যই 8,000 টাকা প্রফিট হবে। তাহলে একে অবশ্যই লতাকে এখন 8,000 টাকা দিতে হবে। এই 8,000 টাকার মধ্যে 5,000 টাকা সে নিজেই অনুপাত অনুযায়ী পেল, এবং এই 3,000 টাকা এই দুইজন যে নিশ্চয়তা দিছিল এই দুইজন তার অনুপাতে দিয়ে দিবে। এখন দেখো এই যে বাবুর লতাকে প্রদত্ত নিশ্চয়তা বাবদ কত টাকা, দেখো আমরা এই 5 নাম্বার ওয়ার্কিংটা বা গণনাটা একটু দেখি আগে, তাহলে ক্লিয়ার হবে। দেখো বাবু ও কাজল কর্তৃক বন্টনকৃত নিশ্চয়তার ঘাটতি। দেখো লতার মুনাফার ঘাটতি কত টাকা? 8,000 মাইনাস 5,000, 8,000 পাওয়ার কথা 5,000 পাচ্ছে, তাহলে ঘাটতি আছে 3,000 টাকা। তাহলে বাবু কর্তৃক বহনকৃত অংশ, অর্থাৎ বাবু কত অংশ দিবে? 3,000 গুণ, যেহেতু বাবুর অনুপাত 3 ভাগ, এখন কিন্তু তোমার বাবু কাজল ও লতা তিনজনের অনুপাত নিয়ে কথা হচ্ছে না, কাজ হচ্ছে না, এখন মাত্র দুইজন যেহেতু নিশ্চয়তা দিছিল, তাহলে এই দুইজনের অনুপাত নিয়ে কাজ হচ্ছে। গুণ 3 ভাগ 5, 5 দিলাম কেন? যেহেতু বাবুর 3 আর কাজলের 2, তাহলে যোগ করলে 3 আর 2 যোগ করলে 5 হয়। এই যে তাহলে 3,000 গুণ 3 ভাগ 5, আবার তাহলে কত আসলো? 1,800 টাকা। আবার কাজল কর্তৃক বহনকৃত অংশ, যেহেতু তার ঘাটতি মুনাফা 3,000, 3,000ই হবে গুণ 2, অর্থাৎ এই যে কাজলের অনুপাত ছিল 2 ভাগ 5, 5 অর্থাৎ 3 যোগ 2 5, তাহলে 1,200 টাকা। তাহলে এই দুইজন মিলে এই যে বাবু দিবে 1,800 টাকা এবং কাজল দিবে 1,200 টাকা, এই 3,000 টাকা লতাকে দিতে হবে, এই দুইজন মিলে দিবে। তাহলে বাবুর দেখো এখানে 15,000 টাকা যে প্রফিট ছিল সেখান থেকে অবশ্যই 1,800 টাকা কম হবে। মাইনাস করলাম আমরা লতাকে প্রদত্ত নিশ্চয়তা বাবদ, মাইনাস করছি কত? 1,800 টাকা, তাহলে থাকে 13,200 টাকা। কাজলেরও সেম সিস্টেমে 10,000 টাকা ছিল প্রফিট, কিন্তু লতাকে প্রদত্ত নিশ্চয়তা বাবদ 1,200 টাকা কম পাবে, তাহলে সে পাবে কত? 8,800 টাকা। আর লতার 5,000 টাকা সিস্টেমেটিক ভাবে পাচ্ছিল অনুপাত অনুসারে, আর যোগ বাবু ও কাজলের নিকট হতে প্রাপ্ত নিশ্চয়তায় কত? 5,000 আর 3,000, 8,000 টাকা। নিশ্চয়ই এটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা অঙ্কে যাই। দেখো লাভ লোকসান বন্টন হিসাবে অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটে মুনাফার অংশ, এই যে আমরা এতক্ষণ যেটা ক্যালকুলেশন করলাম যে পরিমাণ, যে অ্যামাউন্ট, সেটা আমরা এখানে বসিয়ে দিই।
বাবুর 13,200 টাকা, কাজলের 8,800 টাকা, লতার 8,000 টাকা, মোট 30,000 টাকা। ক্লিয়ার? এখন আমরা করণীয় নাম্বার 2, অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাবেরও তোমরা জানো যে ডেবিট দিক থাকে এবং ক্রেডিট দিক থাকে। তাহলে আমরা ডেবিট দিকে তারিখ বিবরণ আর 3 জনের নাম, বাবু, কাজল, লতা। ক্রেডিট দিকেও তারিখ বিবরণ, বাবু, কাজল, লতা, 3 অংশীদারের নাম। তাহলে সর্বপ্রথম আমাদের, তোমরা জানো মূলধন হিসাবের ধর্ম ক্রেডিট ব্যালেন্স সবসময় প্রকাশ করে। তাহলে 2012 সালের জানুয়ারি 1-এ যে ব্যালেন্সটা আছে, ব্যালেন্স বিডি, সেটি অবশ্যই ক্রেডিট দিকে লিখতে হবে। তোমাকে বলা আছে যে বছরের শুরুতে অর্থাৎ 2012 সালের 1 জানুয়ারিতে মূলধনের পরিমাণ ছিল বাবুর 30,000, কাজলের 20,000, লতার 10,000। তাহলে আমরা ব্যালেন্স বিডিতে এগুলো বসিয়ে দিলাম। আর ডিসেম্বর 31-এ লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট দিকে যে বিষয়গুলো আছে, মূলধন হিসাবের ক্রেডিট দিকে সেই বিষয়গুলো আসবে। এখন দেখো লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট দিকে কি কি আছে। এই যে অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে আছে মূলধনের সুদ, মূলধনের সুদ আছে, আর দেখো মূলধন হিসাব বলে মুনাফার অংশ আছে, এই দুইটি আসবে। দেখো এই যে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আমরা নিয়ে আসলাম কি কি, মূলধনের সুদ আর মুনাফার অংশ। মূলধনের সুদ 3,000, বাবুর, কাজলের 2,000, লতার 1,000। আবার মুনাফার অংশ বাবুর 13,200, কাজলের 8,800, লতার 8,000 টাকা। আর এবার ডেবিট সাইডে আসি আমরা। এই মূলধন হিসাব যেহেতু আমরা প্রস্তুত করছি, উত্তোলন হিসাব কোন দিকে আসবে? অবশ্যই ডেবিট দিকে। 2012 সালের ডিসেম্বর 31-এ, অর্থাৎ 1 বছর ধরে তারা কত উত্তোলন করলো? উত্তোলন হিসাব বাবুর 6,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 500 টাকা করে 12 মাসে উত্তোলন করলো। বাবু 6,000, কাজল 6,000, লতা 6,000 টাকা। আর দেখো ডিসেম্বর 31 লাভ ক্ষতি বা লাভ লোকসান বন্টন হিসাব থেকে কি কি আসলো? লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকে যে বিষয়গুলো আছে, এখানে ডেবিট দিকে সেগুলো আসবে। ক্রেডিট দিকে দেখো কি আছে, একটা বিষয় আছে শুধু, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ বাবদ দেখো 325, 275, 275। যেখানে দেখো লাভ ক্ষতি বন্টন হিসাব থেকে আসছে উত্তোলনের সুদ 325, 275, 275। তাহলে এখন আমরা দেখছি ক্রেডিট সাইড বড়, এজন্য ক্রেডিট সাইড আগে যোগ করলাম। এই যে বাবুর 30,000 যোগ 3,000 যোগ 13,200, 46,200 টাকা। এই যোগফলটা এখানে টেনে নিয়ে আসলাম ডেবিট দিকে। আবার কাজলেরও 20,000 যোগ 2,000 যোগ 8,800 যোগ করলে 30,800, 30,800 ডেবিট দিকে যোগফল টেনে নিয়ে আসলাম। আবার লতা 10,000 যোগ 1,000 যোগ 8,000 সমান 19,000, 19,000 যোগফল করলাম এবং ডেবিট দিকে টেনে নিয়ে আসলাম জের 19,000 টাকা। এখন দেখো 19,000 থেকে এই যে প্রথমে বাবুরটি করি, বাবুর 46,200 মাইনাস 6,000 মাইনাস 325, তাহলে মাইনাস করলে দেখো 39,875 টাকা থাকে। এর নাম ব্যালেন্স সিডি। পরের বছরের জন্য অর্থাৎ 2013 সালের 1 জানুয়ারিতে আবার এটি ব্যালেন্স বিডি আকারে দেখাতে হবে। তাহলে দেখো তারপরেও কাজলের 30,800 টাকা মাইনাস 6,000 মাইনাস 275 করলে 24,525 টাকা হয়। আবার সেম সিস্টেমে লতার 19,000 থেকে মাইনাস করো 6,000 মাইনাস করো 275, তাহলে 12,725 টাকা। এগুলো হলো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি আবার 2013 সালের 1 জানুয়ারিতেই কি হবে? বিডি। তাহলে এই অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এখানে একটি বিষয় নতুন ছিল যে মুনাফার যে নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে এত পার্সেন্ট কিংবা এত পরিমাণ মুনাফা সে অবশ্যই পাবে। আর যদি তার ঘাটতি হয় তাহলে অন্য অংশীদাররা মিলে তাদের লাভের অংশ থেকে মাইনাস করে একে, যাকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে অংশীদারকে, তাকে দিতে হবে, তার অর্থ পূরণ করে দিতে হবে, তার যে পরিমাণ বলা ছিল। আচ্ছা, আমরা আরেকটি অঙ্ক দেখি। যে সিস্টেম আমরা দেখলাম সেটি ছিল মূলধন সংরক্ষণের কোন পদ্ধতি? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এখন আমরা দেখব একটি অঙ্ক, স্থায়ী মূলধন পদ্ধতি। দেখি তোমাদের মনে আছে কিনা। স্থায়ী মূলধন পদ্ধতিতে আমরা কি কি হিসাব প্রস্তুত করে থাকি? লাভ লোকসান বন্টন হিসাব মূলধন সিস্টেমের সাথে সম্পর্কিত না, সবসময় লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে। আর একটি অতিরিক্ত হিসাব প্রস্তুত করতে হয় স্থায়ী মূলধন পদ্ধতিতে, সেটি হলো অংশীদারদের চলতি হিসাব।
তাহলে দেখো কি কি দেয়া আছে, অঙ্ক দেখি আমরা আগে। মঞ্জু, আশিক ও শাহিন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, অর্থাৎ এই অংশীদারি প্রতিষ্ঠানেও 3 জন অংশীদার আছে। 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল 2013 সালের 31শে ডিসেম্বর তাদের মূলধন হিসাবের এই উদ্বৃত্তগুলো ছিল। মূলধন হিসাব দেখো, মঞ্জু 2 লক্ষ টাকা, আশিক 60,000 টাকা, শাহিন 40,000 টাকা। আবার চলতি হিসাবের মঞ্জুর দেখো ক্রেডিট ব্যালেন্স ছিল 16,000, আশিকের ক্রেডিট ব্যালেন্স 6,000 এবং শাহিনের ডেবিট ব্যালেন্স 4,000 টাকা। আর দেখো শাহিনের আবার ঋণ হিসাব আছে 10% হারে, এখানে পার্সেন্টেজ বলা আছে, এই জন্য এই পার্সেন্টেজ অনুযায়ী তোমাকে সুদ ধার্য করতে হবে 20,000 টাকা। চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধন, চলতি হিসাব ও উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে, অর্থাৎ মূলধনের উপর ধার্য করতে হবে, চলতি হিসাবের যে ব্যালেন্স দিয়ে আছে তার উপরে ধার্য করতে হবে, উত্তোলনের উপর, তিনটায় 10% হারে সুদ ধার্য করতে হবে। শাহিন বাৎসরিক 16,000 টাকা বেতন পাবে। কত টাকা? 16,000। মঞ্জু, আশিক ও শাহিন প্রতি মাসের মাঝামাঝিতে, অর্থাৎ এখানে মাসের মাঝামাঝিতে উত্তোলন করেছে যথাক্রমে 1,000 টাকা, 600 টাকা এবং 500 টাকা করে, অর্থাৎ প্রতি মাসে উত্তোলন করছে। তাছাড়া আশিক কারবার হতে 400 টাকার পণ্য উত্তোলন করেছে, যার কোনো হিসাব রাখা হয়নি। এখন তোমাকে হিসাব রাখতে হবে। বছরের মাঝামাঝি সময়ে শাহিনকে 5,000 টাকা তার ঋণ বাবদ পরিশোধ করা হয়, অর্থাৎ শাহিনের দেখো যে 20,000 টাকার ব্যালেন্স ছিল সেটা 5,000 টাকা পরিশোধ করা হয়। অংশীদারগণ বন্টনযোগ্য মুনাফার প্রথম 1 লক্ষ টাকা 50%, 30% ও 20% হারে ভাগ করে নেবেন। অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা যদি 1 লক্ষ হয়, তা 1 লক্ষ হয় কিংবা তার বেশি হয়, প্রথম 1 লক্ষ টাকা পর্যন্ত 50%, 30%, 20% হারে ভাগ করবে এবং অবশিষ্ট যে মুনাফা থাকবে সেটি সমানভাবে বন্টিত হবে। উপরের সমন্বয় সাধনের পূর্বে 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের কারবারের মুনাফার পরিমাণ ছিল দেখো 2,80,000 টাকা। তাহলে তোমাকে করণীয় লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের চলতি হিসাব ও ঋণ হিসাব। আমরা এখন শুরু করি লাভ লোকসান বন্টন হিসাব দিয়ে। দেখো কার লাভ লোকসান বন্টন হিসাব করব? মঞ্জু, আশিক ও শাহিনের 2013 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বন্টন হিসাব। তাহলে দেখো প্রথমে আমরা প্রফিট নিয়ে আসি, যে লাভ লোকসান হিসাব থেকে নিট লাভ স্থানান্তরিত হলো বা আনিত হলো কত? 2,80,000 টাকা। এবার মূলধনের উপর সুদ ধার্য করতে বলা হয়েছে। আমরা প্রথমে একটু ওয়ার্কিং দেখি, ক্যালকুলেশন দেখো। মূলধনের উপর সুদ, মঞ্জুর 2 লক্ষ টাকার 10%, আশিকের 60,000 টাকার 10%, শাহিনের 40,000 টাকার 10%, তাহলে 20,000, 6,000, 4,000 এটা চলে যাবে লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে। অংশীদারদের চলতি হিসাব, যেহেতু এখানে চলতি হিসাব আমরা প্রস্তুত করছি এই জন্য চলতি হিসাবে স্থানান্তর করব। চলতি হিসাব ব্র্যাকেটে মূলধনের সুদ, মঞ্জু 20,000, আশিক 6,000, শাহিনের 4,000, মোট 30,000 টাকা। আবার বলা আছে যে চলতি হিসাবের যে ব্যালেন্স আছে তার উপরে তোমাকে সুদ ধার্য করতে হবে। তাহলে আমরা সেটা ক্যালকুলেশন করে আসি। চলতি হিসাবের সুদ দেখো, মঞ্জুর 16,000-এর 10%, আশিকের 6,000-এর 10% আর শাহিনের 4,000 টাকার 10%। এখন দেখো মঞ্জুর আর আশিকের কিন্তু ক্রেডিট ব্যালেন্স ছিল আর শাহিনের ডেবিট ব্যালেন্স। তাহলে দেখো 1,600 টাকা আর 600 টাকা আমরা লাভ লোকসান বন্টন হিসাবের কোন দিকে বসাবো? অবশ্যই ডেবিট দিকে, অর্থাৎ এটি কিন্তু কারবার প্রতিষ্ঠানের খরচ আর অংশীদারদের তোমার আয় বা মুনাফা। তাহলে দেখো অংশীদারদের চলতি হিসাবে কি স্থানান্তরিত হবে? চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের সুদ, মঞ্জুর 1,600, আশিকের 600 আর শাহিনের যে 400 টাকা আছে চলতি হিসাবের ডেবিট ব্যালেন্সের সুদ, শাহিনের চলতি হিসাবের ডেবিট ব্যালেন্সের সুদ 400 টাকা, এটি আমরা ক্রেডিট দিকে লিখবো, অর্থাৎ এটি কারবার প্রতিষ্ঠানের আয়। তারপরে দেখো এবার ঋণের সুদ আমরা ক্যালকুলেশন করি। দেখো প্রথমে ঋণের সুদ দেখো
15,000 টাকার উপরে 10% 1500 টাকা, আর তোমার বছরের মাঝামাঝি যে 5,000 টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে আর বাকি থাকে কত? 15,000 টাকা পূর্ণ বছরের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য 15,000 টাকা গুণ 10% 1500 টাকা, আর বাকি যে 5,000 টাকা তার উপরে কত কত মাসের সুদ ধার্য করতে হবে? অবশ্যই 6 মাসের, যেহেতু বছরের মাঝামাঝি যে পরিশোধ করা হয়েছে। তাহলে 5,000 গুণ 10% গুণ 6 ভাগ 12 বা গুণ 1 ভাগ 2 সমান সমান 250 টাকা 6 মাসের সুদ ধার্য করলাম। তাহলে মোট সুদ কত আসলো? 1,500 যোগ 250 সমান সমান 1,750 টাকা। তাহলে ঋণের সুদ যেহেতু কারবার প্রতিষ্ঠানের ব্যয়, তাহলে আমরা কোথায় দেব? অবশ্যই ডেবিট দিকে। তাহলে দেখো শাহিনের চলতি হিসাব, এখানে কিন্তু সকল অংশীদারের ঋণ হিসাব নাই, শুধু শাহিনের আছে, এজন্য শাহিনের চলতি হিসাব নামে লিখলাম। ব্র্যাকেটে দিয়ে দাও ঋণের সুদ 1,750 টাকা। আর শাহিনের চলতি হিসাবে আরেকটি বিষয় আছে, বলা আছে যে শাহিন যে বাৎসরিক 16,000 টাকা বেতন প্রাপ্য হবে, যে বেতন বাবদ সে 16,000 টাকা পাবে। বেতনও অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের একটি ব্যয়, এজন্য ডেবিট দিকে লিখতে হবে। আর যে পণ্য উত্তোলন আছে, আশিকের বলা আছে যে আশিক তারা সবাই এই যে নগদ উত্তোলন করেছে বছরের মাঝামাঝি সময়ে, যে প্রতি মাসের মাঝামাঝি সময়ে 1,000 টাকা 600 টাকা 500 টাকা, আর তাছাড়াও আশিক 400 টাকা আর পণ্য উত্তোলন করেছে, যার কোনো হিসাব রাখা হয়নি। এখন আমরা উত্তোলনের উপর আগে সুদ ধার্য করি। উত্তোলনের সুদও 10% বলা আছে। এই যে উত্তোলন, তাহলে প্রত্যেক মাসে 1,000 টাকা করে উত্তোলন করেছে মঞ্জু, তাহলে কত আসলো? 12,000। 12 মাসে 12,000 গুণ 10% গুণ 1 ভাগ 12, অর্থাৎ এখানে সবাই কিন্তু মাসের মাঝামাঝি উত্তোলন করেছে, এজন্য 6 মাসের সুদ ধার্য করব আমরা। গুণ 6 ভাগ 12 দিতে পারো, অথবা গুণ 1 ভাগ 2 দিতে পারো, একই কথা হবে। তাহলে 600 টাকা। আবার আশিক দেখো কত করে উত্তোলন করলো? আশিক 600 টাকা আর শাহিন 500 টাকা। আশিক 600, শাহিন 500 টাকা। তাহলে দেখো, তাহলে আশিকের 600 গুণ 12, তাহলে 7,200 টাকা গুণ 10% গুণ 6 ভাগ 12 অথবা গুণ 1 ভাগ 2 সমান সমান 360 টাকা। আবার শাহিনেরও 500 গুণ 12 গুণ 10% গুণ 6 ভাগ 12 কিংবা গুণ 1 ভাগ 2 সমান সমান 300 টাকা। তাহলে উত্তোলনের সুদ আমরা পেয়ে গেলাম 600 টাকা 360 টাকা 300 টাকা। উত্তোলনের সুদ ক্রেডিট দিকে যাবে, যেহেতু এটি কারবার প্রতিষ্ঠানের আয়, অংশীদারি ব্যবসায়ের আয়, এজন্য অংশীদারদের চলতি হিসাব ব্র্যাকেটে উত্তোলনের সুদ মঞ্জুর 600, আশিকের 360, শাহিনের 300 টাকা, মোট 1,260 টাকা। আর আশিকের আরেকটি বিষয় আছে, আশিকের চলতি হিসাবে অলিখিত পণ্য উত্তোলন, অর্থাৎ যে পণ্যটি উত্তোলন করা হয়েছে সেটি অলিখিত, কোনো হিসাবভুক্ত করা হয়নি বা হিসাব রাখা হয়নি। যদি হিসাব রাখা হতো, এখানে এন্ট্রি দেয়া থাকতো, তাহলে আমরা নতুন করে এন্ট্রি দিতাম না, কিন্তু হিসাব রাখা হয়নি বলে এখানে আমাদের অবশ্যই দিতে হবে। অলিখিত পণ্য উত্তোলন ছিল আশিকের 400 টাকা। তাহলে দেখো ক্রেডিট দিকে 2,80,000 যোগ 1,260 যোগ 400 যোগ 400 সমান সমান 2,82,060 টাকা। তাহলে আমরা এই যে টেনে নিয়ে আসলাম ডেবিট দিকে। 2,82,060 টাকা মাইনাস 30,000 মাইনাস 2,200 মাইনাস 1,750 মাইনাস 16,000 করলে আসে দেখো 2,32,110 টাকা। বন্টনযোগ্য মুনাফা দাঁড়ালো 2,32,110 টাকা। এখন দেখো বলা আছে বন্টনযোগ্য মুনাফার প্রথম 1 লক্ষ টাকা 50%, 30%, 20% অনুযায়ী বন্টন করবে মঞ্জু, আশিক, শাহিন। তাহলে দেখো বন্টনযোগ্য মুনাফা 2,32,110 টাকা। প্রথম 1 লক্ষ টাকা বন্টন করবে 50%, 30%, 20%। তাহলে তোমরা করো
1 লক্ষ গুণ 50% অর্থাৎ 50,000 টাকার মঞ্জু পাবে। 1 লক্ষ গুণ 30% 30,000 টাকা শাহিন পাবে। 1 লক্ষ গুণ 20% 20,000 টাকা শাহিন পাবে। তাহলে এই যে 2,32,110 টাকা বন্টনযোগ্য মুনাফা থেকে আমরা 1 লক্ষ এই পার্সেন্টেজ অনুসারে বন্টন করলাম। আর বাকি থাকে কত টাকা? 1 লক্ষ মাইনাস করলে 1,32,110 2,32,110 থেকে 1 লক্ষ মাইনাস করলাম, আর বাকি থাকলো 1,32,110 টাকা। এটি বলা আছে সমান অনুপাতে 3 জন অংশীদার সমানভাবে বন্টন করে নিবে। তাহলে 1,32,110 ভাগ 3 করলে দেখো এই টাকা আসবে 44,037 টাকা। 44,037 টাকা মঞ্জুর, 44,037 টাকা আশিকের এবং শাহিনের। যেহেতু এই যে এই অ্যামাউন্ট মিলাতে হবে তোমাকে 1,32,110, এই জন্য এই যে দুইজনকে 7 টাকা 7 টাকা দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এর 6 টাকা অর্থাৎ 1 টাকা কম আসবে, এর 44,036 টাকা, কিন্তু সমান অনুপাতেই হলো। তাহলে যোগ করলে কত আসলো? মঞ্জুর দেখো 94,037, আশিকের 74,037, শাহিনের 64,036। তাহলে আমরা এর পোস্টিং এখন দিই। অংশীদারদের এই যে লাভ লোকসান বন্টন হিসাবে অংশীদারদের চলতি হিসাব ব্র্যাকেটে মুনাফার অংশ মঞ্জুর আশিক শাহিন তিনজনের প্রফিট বা মুনাফার অংশ যোগ করলে 2,32,110 টাকা। এরপরে আমরা দ্বিতীয় ধাপে যাই, যে অংশীদারদের চলতি হিসাব। চলতি হিসাবে দেখো ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুইটি দিক থাকে। তারিখ বিবরণ মঞ্জুর টাকার পরিমাণ, আশিকের টাকার পরিমাণ, শাহিনের টাকার পরিমাণ। আবার সেম সিস্টেমে ক্রেডিট দিকে তারিখ বিবরণ মঞ্জু, আশিক, শাহিনের। তাহলে প্রথমে তোমাকে চলতি হিসাবের যে ব্যালেন্স আছে সেটা আমরা লিখে ফেলি। চলতি হিসাবের বলা আছে যে মঞ্জুর এবং আশিকের ক্রেডিট ব্যালেন্স, তাহলে ক্রেডিট দিকে লিখতে হবে ব্যালেন্স বিডি 16,000 টাকা আর 6,000 টাকা বলাই আছে, আর ডেবিট ব্যালেন্স দিয়ে আছে শাহিনের 4,000 টাকা। তাহলে 2013 সালের জানুয়ারির একের এই যে ব্যালেন্স গুলো আমরা লিখে ফেললাম। শাহিনের ডেবিট দিকে 4,000 আর মঞ্জুর আর আশিকের ক্রেডিট দিকে 16,000 আর 6,000। এখন আমরা এই যে ডেবিট দিকে দেখি ডিসেম্বর 31-এ উত্তোলন হিসাব। উত্তোলন তোমরা জানো যে মঞ্জু মাসে 1,000 টাকা করে উত্তোলন করছিল, 12 মাসে 12,000। আশিক 600 টাকা করে, তাহলে 600 গুণ 12 7,200 টাকা। শাহিন 500 টাকা করে প্রতি মাসে, তাহলে গুণ 12 6,000 টাকা উত্তোলন করছিল। উত্তোলন হিসাব বাবদ আমরা এইগুলো পেয়ে গেলাম। আর দেখো ডিসেম্বর 31-এ লাভ লোকসান বন্টন হিসাব থেকে আমরা কি কি বিষয় পাচ্ছি। লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকে যে বিষয়গুলো আছে, উত্তোলনের সুদ আছে, শাহিনের চলতি হিসাবের যে দেখো এই যে ক্রেডিট ব্যালেন্সের সুদ আছে, আর অলিখিত পণ্য উত্তোলন আছে। তাহলে এই তিনটি বিষয় দেখো, উত্তোলনের সুদ মঞ্জুর 600, আশিকের 360, শাহিনের 300 টাকা। আর উত্তোলনের সুদ আর অলিখিত পণ্য উত্তোলন শুধুমাত্র আশিকের 400 টাকা। আর চলতি হিসাবের সুদ শুধুমাত্র শাহিনের ছিল, যেটি ডেবিট ব্যালেন্সের সুদ 400 টাকা। আবার এই ক্রেডিট দিকে চলে আসি। ডিসেম্বর 31-এ লাভ লোকসান বন্টন হিসাব থেকে আমরা কি কি বিষয় পেয়ে যাব। লাভ লোকসান বন্টন হিসাবে দেখো মূলধনের সুদ আছে, চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের সুদ আছে, ঋণের সুদ আছে, বেতন আছে, মুনাফার অংশ আছে। তাহলে মূলধনের সুদ প্রথমে লিখলাম 20,000, 6,000, 4,000। চলতি হিসাবের সুদ দুইজনের ছিল ক্রেডিট ব্যালেন্সের 1600 আর 600। ঋণের সুদ শুধুমাত্র শাহিনের ছিল 1,750 টাকা। আর বেতনও শুধুমাত্র শাহিনের ছিল 16,000 টাকা। আর মুনাফা দেখো সবারই মুনাফার অংশ ছিল 94,037 টাকা, 74,037, শাহিনের 64,036। তাহলে এখন আমরা যোগ করি। মঞ্জুর 16,000 যোগ 20,000 যোগ 1600 যোগ 94,037 টাকা যোগ করলে 1,31,637 টাকা। এটি এইদিকে নিয়ে আসলাম ডেবিট দিকে। 1,31,637 মাইনাস করো 12,000 মাইনাস করো 600, তাহলে দেখো ব্যালেন্স সিডি 1,19,037 টাকা। আবার সেম ভাবে আশিকের 6,000 যোগ 6,000 যোগ 600 যোগ 74,037, তাহলে যোগফল কত আসলো? 86,637 টাকা।
কত ৮৬,৬৩৭। এই যোগফল টেনে নিয়ে আসলাম ডেবিট দিকে ৮৬,৬৩৭ টাকা, মাইনাস করলাম ৭,২০০ মাইনাস ৩৬০ মাইনাস ৪০০, তাহলে আসলো ৭৮,৬৭৭ টাকা। ৭৮,৬৭৭ টাকা। আবার সেম ভাবে শাহিনের ৪,০০০ যোগ ১৭৫০ যোগ ৬৪,০৩৬ যোগ ১৬,০০০ যোগ করলে আসলো ৮৫,৭৮৬ টাকা। মাইনাস করি ৪,০০০ মাইনাস করি ৬,০০০ মাইনাস করি ৩০০ মাইনাস ৪০০, তাহলে আসলো ৭৫,০৮৬ টাকা। এই অ্যামাউন্ট গুলো ব্যালেন্স সিডি ৩১শে ডিসেম্বরে ব্যালেন্স সিডি। আর ২০১৪ সাল, এখানে ১৪ সাল হবে, ২০১৪ সালের জানুয়ারির ১-এ ব্যালেন্স বিডি আকারে এই যে এই অ্যামাউন্ট গুলো চলে যাবে। অর্থাৎ যেটি ২০১৩ সালের ৩১শে ডিসেম্বর ব্যালেন্স সিডি, সেটি ২০১৪ সালের ১ জানুয়ারিতে ব্যালেন্স বিডি। আরেকটি হিসাব প্রস্তুত করতে আমাদেরকে বলা হয়েছে যে শাহিনের ঋণ হিসাব প্রস্তুত করো। শাহিনের ঋণ হিসাবেরও প্রত্যেকটি হিসাবে দেখো ডেবিট দিক ক্রেডিট দিক, তাহলে তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা। এখন আমরা তারিখে ২০১৩ সালের দেখো জানুয়ারি ১-এ ব্যালেন্স ছিল ২০,০০০ টাকা। তার মধ্যে আমরা জুন ৩০-এ বলা আছে বা জুলাই ২০১৩-তে ৫০০ টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে ৫০০ টাকা পরিশোধ করলে শাহিনের ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তোমরা জার্নালটা যদি মনে মনে করে নাও তাহলে কি দাঁড়ালো, শাহিনের ঋণ হিসাব ডেবিট আর তোমার নগদান হিসাব ক্রেডিট। শাহিনের ঋণ হিসাব যেহেতু প্রতিষ্ঠানের জন্য ক্রেডিট ছিল, এখন যেহেতু আমরা পরিশোধ করছি এজন্য শাহিনের ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব যেহেতু ক্রেডিট এজন্য অবশ্যই খতিয়ানের কোন দিকে, এটা একটি খতিয়ান। শাহিনের ঋণ হিসাব অর্থাৎ প্রতিটি হিসাব এই যে একটি খতিয়ান, এই জন্য হলো যেহেতু নগদান হিসাব ক্রেডিট অবশ্যই ডেবিট দিকে লিখতে হবে ৫,০০০ টাকা। তাহলে আর মাইনাস করে দেখো এই যে ২০,০০০ টাকা যোগফল করলাম ২০,০০০, এদিকে যোগফল টেনে নিয়ে আসলাম ২০,০০০, ৫,০০০ টাকা পরিশোধ অলরেডি করে দিছি। এর জন্য ডিসেম্বর ৩১-এ ব্যালেন্স সিডি থাকলো আর ১৫,০০০ টাকা। এইটা আবার ২০১৪ সালের জানুয়ারির ১-এ ব্যালেন্স ২০১৪ সালেটি ২০১৪ সাল জানুয়ারির ১-এ ব্যালেন্স বিডি ১৫,০০০ টাকা। অর্থাৎ শাহিনের ঋণ হিসাব বাবদ আর থাকলো কত টাকা, ১৫,০০০ টাকা। তাহলে এই অঙ্কটিও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো কিছু টিকা আছে যে পণ্য উত্তোলনের উপর সুদ ধরা হয়নি। পণ্য উত্তোলনের উপর যদি সুদ ধরার কথা বলা না থাকে তাহলে অবশ্যই সুদ ধরবো না আমরা। আর ঋণের সুদকে কারবার হতে অংশীদারের অন্যান্য আয়ের মতো বিধায় চলতি হিসাবে দেখানো হয়েছে। চলতি হিসাবেও দেখানো যায়, আবার তুমি যদি ইচ্ছা করো ঋণ হিসাবেও দেখাতে পারো। আগের অঙ্কে কিন্তু আমরা ঋণের সুদকে ঋণ হিসাবে দেখিয়েছি, এখানে চলতি হিসাবে দেখিয়েছি। একটি দেখালেই হবে, যেটি দেখাও টিকা দিয়ে দিবা, টিকায় লিখে দিবা যে এই হিসাবে দেখানো হয়েছে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবা। নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটি। আর যে একটি বাসার কাজ দিচ্ছি, দেখো পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন পদ্ধতিতে একটি অঙ্ক থাকলো তোমাদের বাসার কাজ। এটি তোমরা অবশ্যই অনুশীলন করলে, চেষ্টা করলে পারবে। একটি দিলাম বাসার কাজ, অবশ্যই এটি করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও।